সুমিত যখন সিমলা ঘুরতে যায় তখন ওখানে এক পাহাড়ি মেয়ে রিনার সাথে ওর প্রেম হয়ে যায়। এরপর সুমিত ওকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। রিনা শ্বশুরবাড়িতে ওর শাশুড়ি আর ওর স্বামী ছিল। নতুন বউ রিনা শ্বশুরবাড়িতে এসেই সমস্ত কাজের দায়িত্ব নিজের হাতে নিয়েছিল। প্রথম দিনই রান্নাঘরে এসে রিনা সবার জন্য হালুয়া বানালো, যেটা খেয়ে ওর শাশুড়ি আর স্বামী ওর খুব প্রশংসা করলো। বাহ বৌমা, দারুণ হালুয়া বানিয়েছ। এরপর দিনেও ডাল ও ভাত বানায় আর রাতে পালা ছিল রুটি আর সবজি বানানোর। রাতেও আটা মেখে রুটি বানাতে গিয়ে ঘাবড়ে গিয়ে বলল, আরে এটা আমি কি করছি? এই রুটিও গোল হলো না। ছোটবেলায় মা কতবার বলেছিল, রিনা রুটি গোল করা শিখে নে, শিখে নে, শিখে নে, নইলে শাশুড়ি গালাগালি দেবে। কিন্তু আমি তো সেদিন মায়ের কথা শুনলে আজকে এমনটা হতো না। আমি তো গোল ছাড়া সব রকমের রুটি বানাচ্ছি। রিনা, কিছু একটা ভাব, কিভাবে গোল গোল রুটি খাওয়াবি শাশুড়ি আর বরকে। আইডিয়া। এরপর রিনা কোনো রকম রুটিটা বেলে তার উপরে গোল প্লেট রেখে রুটিগুলোকে গোল করে নিত। আয় হায়, কি সুন্দর গোল রুটি হয়েছে। বাহ রিনা বাহ, তোর বুদ্ধির তো জবাব নেই। কিন্তু এইভাবে রুটি বানাতে গিয়ে ওর অনেকটাই দেরি হয়ে গেল। আর অন্যদিকে খাবারের টেবিলে বসে ওর শাশুড়ি আর স্বামী ওয়েট করছিল। কিন্তু তখনই সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেল। আরে রিনা কোথায়? তাড়াতাড়ি রুটিটা আনো। হ্যাঁ এই তো আনছি। এ ভগবান, এই গ্যাস সিলিন্ডারটা এখনই শেষ হতে হলো। ওদিকে ওরা রুটি খাওয়ার জন্য অপেক্ষা করছে। এখন কি যে করি? খাবারের টেবিল থেকে ওদেরকে ওঠানো ঠিক হবে না। আর ওরা কি ভাববে, এমন একটা বোকা বউ এনেছে যে গ্যাস সিলিন্ডার পর্যন্ত লাগাতে পারে না। ভাব রিনা ভাব, আবার কিছু একটা বুদ্ধি ভাব। দূর, এই গ্যাস সিলিন্ডারের থেকে আমাদের গ্রামের উনুন অনেক ভালো। হ্যাঁ, উনুন। এই বলেই রিনা ছাদ থেকে কিছু কাঠের টুকরো নিয়ে আসে। এরপরে 4টে ইট দিয়ে উনুন বানিয়ে তাড়াতাড়ি রুটি সেঁকে সবাইকে খেতে দেয়। পরের দিন শাশুড়ি যখন রান্নাঘরে যায় তখন দেখে রিনা ছাই দিয়ে বাসন মাজছে। এ কি বৌমা, তুমি ছাই দিয়ে বাসন মাজছো? হ্যাঁ মা, এবার দেখুন কিভাবে বাসন চকচক করে। আমাদের গ্রামে এইসব বাসন ধোয়ার সাবান কোথায়? আমরা তো সব ছাই দিয়ে বাসন মাজি। বাসনও চকচকে হয় আর টাকাও বেঁচে যায়। হ্যাঁ হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু তুমি এই ছাই পেলে কোথায়? আর কি বলবো মা, কাল রাতে যখন আপনারা খাবার খাচ্ছিলেন তখন সিলিন্ডারটা শেষ হয়ে গেছিল। আর খাবার মাঝে আপনাদেরকে ডাকতেও ইচ্ছা করছিল না। তাই জন্য আমি ছাদ থেকে কাঠ এনে 4টে ইট দিয়ে উনুন তৈরি করে রুটি করেছিলাম। হায় ভগবান, বৌমা তুমি কি জানো ওই কাঠগুলোর কত দাম? আমি ওগুলো ন্যাড়া পোড়া করার জন্য রেখেছিলাম, আর তুমি জাল দিয়ে দিলে। মা, খাবার খাবেন তারপরেই না দোল খেলবেন। আরে আমার বুদ্ধিমতী বৌমা, বাড়িতে আর একটা সিলিন্ডার ছিল, তুমি ওটাতে রান্না করতে পারতে। মা, আপনি তো জানেন আমি সিলিন্ডার লাগাতে পারি না, আর খাবার মাঝখানে আপনাদেরকে আমি ডাকতে চাইনি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমার বুদ্ধিমতী বৌমার তো অনেক বুদ্ধি, তাই সময় মতো মাথা কাজ করে না। এই বলে সরলা ওখান থেকে চলে যায়। এরপর একদিন যখন সুমিতকে তাড়াতাড়ি অফিস যেতে হতো তখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে গিয়ে মোবাইলের উপর জল পড়ে যায়। এই রে, এটা কি হলো? কি হয়েছে সুমিত? আমার ফোনে জল ঢুকে গেছে। এবার এটা 1 সপ্তাহ কাজ করবে না। আমার যে দরকারি একটা মিটিং ছিল, তারপর ক্লায়েন্টদেরও তো ফোন করার কথা ছিল। কি যে হবে এবার? তুমি চিন্তা করো না, আমি একদিনেই তোমার ফোন ঠিক করে দেব। ততক্ষণ তুমি আমার ফোনটা ইউজ করো। কেন, তুমি কি একদিনে কোনো জাদু করবে? তাড়াতাড়ি তোমার ফোনটা আমায় দাও, আমি ওর মধ্যে আমার সিমটা ঢোকাবো। আমাকে একটা কল করতে হবে। এরপর সুমিত অফিস বেরিয়ে গেলেই রিনা তাড়াতাড়ি মোবাইলটা আটার ড্রামে ফেলে দেয়। পরের দিন সকালে রিনা সুমিতকে ফোনটা ফেরত দিলে সুমিত দেখে ফোনটা আগের মতোই কাজ করছে। আরে বাহ, কি জাদু করলে তুমি এটা? তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। তোমার ফোনে একটু জল ঢুকে গিয়েছিল, আমি আটার কৌটোর মধ্যে রেখে দিয়ে জলটা শুকিয়ে দিয়েছি। এইভাবেই রিনা নানা রকম জোগাড় করে নিজের পরিবারের যা প্রয়োজন সেগুলো ঠিক হাজির করত। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেলে তারপর একদিন সরলা মশা তাড়াবার জন্য মশার কয়েল জ্বালালে তার ধোঁয়াতে সুমিতের গলার আওয়াজ বসে যায় আর ও কথা বলতে পারে না। সুমিত, আজকে সানডে, বলো তোমার জন্য কি রান্না করব? কিন্তু সুমিত কোনো উত্তর দিল না। কিছু বলছো না কেন? কখন থেকে জিজ্ঞাসা করছি। এরপর সুমিত একটা কাগজে লিখে ওকে জানায় যে মা ঘরেতে যে মশার কয়েল জ্বালিয়েছিল তাতে ওর অ্যালার্জি আছে, তাই ও 3-4 দিন কথা বলতে পারবে না। কি 3-4 দিন? তোমার গলা আমি একদিনেই ঠিক করে দেব।
দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি রান্নাঘর থেকে ওষুধ তৈরি করে আনছি। দিনে 2-3 বার খেলেই তুমি ঠিক হয়ে যাবে। এই বলে রিনা কিচেনে কাঢ়া বানাতে চলে গেল। আর অন্যদিকে সরলারও মনে পড়ে যে তার ছেলের তো কয়েলে অ্যালার্জি। হায় ভগবান, আমার ভুলের জন্য আজকে আমার ছেলেটাকে ওষুধ খেতে হবে। এই বলে ও কিচেনে গিয়ে রিনাকে বলে, বৌমা, তুমি কি করছো? যতক্ষণ না সুমিতকে ডাক্তার দেখানো হবে ও ঠিক হবে না, তোমার এই ঘরের ওষুধ কাজ করবে না। মা, এই ওষুধটা কিন্তু দারুণ কাজ করে। তুমি আমাকে একদিন সময় দাও, যদি একদিনে ওর গলা ঠিক না হয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। রিনা সরলার কোনো কথাই শুনল না। আর ও দিনে 2-3 বার কাঢ়া বানিয়ে ওর স্বামীকে খাওয়াতে লাগলো। পরের দিন সকালে সুমিত যখন ঘুম থেকে ওঠে দেখে যে ওর আওয়াজ ফিরে এসেছে। আরে বাহ, তুমি তো খুব জুগাড়ু রিনা। এত তাড়াতাড়ি তো আমার কোনো ডাক্তারের ওষুধ সারাতে পারতো না, যা তোমার এই জুগাড়ু কারা আমায় সারিয়ে দিল। সত্যি তোমার জবাব নেই। হ্যাঁ রে বাবা, তুই ঠিক বলেছিস। তোর আওয়াজ তো আগের মতো ঠিক হয়ে গেছে। সত্যি বৌমার বুদ্ধিকে মানতে হবে। বৌমার ঘরের বানানো ওষুধ অনেক উপকারী, তা আমি বুঝতে পেরেছি। তাহলে আমার বুদ্ধিকে মানছো তো তোমরা? সঠিক সময়ে সঠিক কাজ করি। হ্যাঁ হ্যাঁ, আমার বুদ্ধিমতী বৌমা। এই শুনে সবাই জোরে জোরে হাসতে লাগলো। ওই প্রিয়াঙ্কা, একটু হেল্প কর না রে। তুই তো জানিস এই অ্যাসাইনমেন্টটা আমার জন্য কত ইম্পর্টেন্ট। মডেলিংয়ের জন্য আজই আমাকে ফোন করেছে, আর আমি এই সুযোগটা মিস করতে চাই না। নতুন বৌমা তার বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কাকে তার কথা মানার জন্য রাজি করাচ্ছিল। কিন্তু সাথী, এ ব্যাপারে কেউ জানতে পারলে কি হবে? কেউ কিচ্ছু জানতে পারবে না। ওরা এখনো পর্যন্ত আমার মুখই দেখেনি। আমাদের এখানের এটাই নিয়ম, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি না যাওয়া পর্যন্ত বৌমার মুখ দেখে না এরা। 10টা দিনেরই ব্যাপার, আমি ফিরে না আসা পর্যন্ত তুই ঘোমটা দিয়ে থাকিস। প্রিয়াঙ্কা কিছু বুঝতে না পেরে রাজি হয়ে যায়। সাথী প্রিয়াঙ্কাকে তার বিয়ের লেহেঙ্গা পরিয়ে দিয়ে লম্বা ঘোমটা টেনে সাথীর মুখ ঢেকে দিয়ে জানলা দিয়ে সে পালিয়ে যায়। এরপর প্রিয়াঙ্কা বিয়ে করে নিখিলের সঙ্গে তার বাড়িতে আসে। আর কেউই এটা জানত না যে এই ঘোমটার আড়ালে সাথী নয়, বরং প্রিয়াঙ্কা আছে। আর বিয়ের পর নিখিল প্রিয়াঙ্কাকে বলে, আরে এখন কি তুমি ঘরের মধ্যেও ঘোমটা দিয়ে রাখবে নাকি? তোমার রূপের কত প্রশংসাই না শুনলাম, একটু তো দেখতে দাও। আসলে আমি মানত করেছিলাম যে বিয়ের বেশ কিছুদিন পর পর্যন্ত আমি নিজের মুখ কাউকে দেখাবো না। আপনার কোনো সমস্যা নেই তো এ ব্যাপারে? না না, আমি তোমায় কোনো জিনিসের জন্যই ফোর্স করব না। পরের দিন নিখিল সবাইকে প্রিয়াঙ্কার মানদের ব্যাপারে জানালে নিখিলের মা কমলা বলে, কিন্তু বৌমা, এই ঘোমটা মাথায় দিয়ে তুমি রান্না কেমন করে করবে? দেখতে তো পাচ্ছ না কিছুই। আপনি চিন্তা করবেন না মা, আমি রান্না করে নেব, আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যেটা ভালো বোঝো করো, কিন্তু আমি এখনই বলে দিচ্ছি, রান্নার স্বাদ যেন ভালো হয়, বুঝেছ? ঘোমটা মাথায় দিয়ে রান্না করতে প্রিয়াঙ্কার সত্যিই সমস্যা হচ্ছিল। সে যখন ঘোমটা মাথায় দিয়ে মশলা খুঁজছিল তখনই নিখিল রান্নাঘরে আসে। আচ্ছা দাঁড়াও, ব্যস্ত হবে না, আমি তোমাকে মশলাগুলো খুঁজে দিচ্ছি। আর এমনিতেও তো ঘোমটার জন্য কিছুই দেখতে পাচ্ছ না। তুমি চিন্তা করো না কোনো। আরে এতে চিন্তা করারই বা কি আছে? আমরা দুজন তো স্বামী স্ত্রী, একে অপরের পাশে তো দাঁড়াতেই হবে, তাই না? এরপর নিখিল প্রিয়াঙ্কাকে সাহায্য করলে প্রিয়াঙ্কার রান্না সকলের খুব ভালো লাগে। ঘোমটা মাথায় দিয়েও তুমি খুব সুন্দর রান্না করেছো বৌমা, কিন্তু তুমি কবে তোমার ঘোমটাটা খুলবে? তোমার মানদের চক্করে তো তোমার মুখটাই দেখতে পেলাম না আমরা। আর কিছুদিন অপেক্ষা করুন মা, তারপর আপনার বৌমা চলে আসবে। চলে আসবে মানে? আমি বলতে চাইছিলাম যে এই ঘোমটা থেকে বাইরে চলে আসবে। আচ্ছা আচ্ছা, নিখিল তুইও খেয়ে নে। তোমরা সবাই খেয়ে নাও মা, আমি ওর সাথে পরেই খেয়ে নেব। সকলের খাওয়া হয়ে গেলে নিখিল প্রিয়াঙ্কা আর তার খাবারটা একই প্লেটে রাখে আর তাকে খাইয়েও দেয়। এই নাও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি, কারণ ঘোমটার জন্য তো তুমি কিছুই দেখতে পাচ্ছ না। নিখিলের এত যত্ন দেখে প্রিয়াঙ্কা নিখিলকে পছন্দ করতে লাগলো, কিন্তু সে এটা জানত যে নিখিল আর এই শ্বশুরবাড়ি কখনোই তার হবে না, কেননা 10 দিন বাদেই এই বাড়ির আসল বৌমা অর্থাৎ সাথী ফিরে আসবে। কিন্তু 10 দিন বাদে প্রিয়াঙ্কার সাথীকে ফোন করলে প্রিয়াঙ্কার ফোন বন্ধ থাকে। এরপর 1 মাস কেটে গেলেও সাথী আর ফিরেই আসে না, যা দেখে এটা বোঝা গেছিল যে সাথী এই বিয়ে থেকে আসলে পালাতে চাইছিল। এটা তুই ঠিক করলি না রে সাথী,
তুই নিজেও জানিস না যে কত ভালো জীবনসঙ্গী তুই হারিয়ে ফেললি। এখন আমি কি করব? আমি নিখিলকে একা ছাড়তে পারবো না, ও খুবই ভালো। এরপর প্রিয়াঙ্কা একটা বড় সিদ্ধান্ত নেয়, আর সে তার মুখ থেকে ঘোমটা তুলে দিয়ে নিখিলের বউ হয়ে এই বাড়িতে থাকতে লাগলো। সেই সঙ্গে নিখিল আর তার বাড়ির দায়িত্বও সামলাতে লাগলো। সবকিছু ভালোই চলছিল। দেখতে দেখতে 2 বছর কেটে যায়, কিন্তু একদিন বেল বাজলে প্রিয়াঙ্কা দরজা খুলে দেখে যে সামনে সাথী দাঁড়িয়ে। তুই তুই এখানে কি করছিস? তাও আবার 2 বছর পর কেন এসেছিস? কেন, আমি কি নিজের শ্বশুরবাড়ি আসতে পারি না? আমি তোর সব প্রশ্নের উত্তর দেব, আগে ভিতরে তো যাই। প্রিয়াঙ্কা তাকে ভিতরে নিয়ে যায়। এবার বল, 2 বছর পর কেন এসেছিস সেখানে? তোকে যে এত ফোন করলাম, কোনো উত্তর দিসনি। এখন কি নিতে এসেছিস সেখানে? সত্যি তো এটাই যে আমি এই বিয়েটা থেকে পালাতে চাইছিলাম, তাই তো শেষ মুহূর্তে তোকে বউ বানিয়ে দিয়ে আমি পালিয়ে গেছিলাম আর তোকে ফাঁসিয়ে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম 10 দিন বাদে তুই সবাইকে সত্যি বলে এখান থেকে চলে যাবি, কিন্তু মনে হচ্ছে পয়সার লোভে তুই থেকে গেছিস। যদিও আমার এখানে থাকার কোনো ইচ্ছা নেই, আমি তো শুধু 20 লক্ষ টাকা চাই, তারপর চলে যাব। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? 3 দিন পরেই আমার টাকাটা চাই, না পেলে আমি সবাইকে সত্যিটা বলে দেব। এরপর সাথী প্রিয়াঙ্কার বান্ধবী হয়ে এই বাড়িতেই থাকে। আর 3 দিন কেটে যাওয়ার পরে প্রিয়াঙ্কা খুবই ভয়ে ভয়ে ছিল। তখনই প্রিয়াঙ্কার শাশুড়ি তাকে বলে, এ ভগবান, আমার লকার থেকে 20 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। নিখিল, তুই এক্ষুনি সবার ঘরে তল্লাশি চালা। এরপর নিখিল সবার ঘরে তল্লাশি চালালে সাথীর বিছানার তলা থেকে 20 লক্ষ টাকা পায়। এ ভগবান, বৌমার বান্ধবী একজন চোর। নিখিল, পুলিশকে খবর দে। আমি কোনো টাকা নিইনি, আমিই তো এই বাড়ির আসল বৌমা, তাহলে চুরি করতে যাব কেন? মানেটা কি? মানে আমি বলছি, বিয়ে হওয়ার পরেই সাথী তোকে ছেড়ে চলে গেছিল, আর ও প্রিয়াঙ্কাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এখানে পাঠিয়েছিল, আর আজ টাকার লোভে এখানে চলে এসেছে। কিন্তু সত্যি বলবো, এটা আমি আগে থেকেই জানতাম। সেদিন রাতেই আমি তোমাদের দুজনের কথা শুনতে পেয়েছিলাম, কিন্তু আজ আমি খুশি আছি অনেক, কারণ তোর মতো মেয়ে আমার বাড়ির বৌমা হয়ে আসেনি। এখন প্রিয়াঙ্কাই আমাদের বৌমা। এখন যাবি না পুলিশ ডাকবো? না না, আমি চলে যাচ্ছি, আর কখনো এখানে আসবো না, দয়া করে পুলিশকে ডাকবেন না। এরপর সাথী সেখান থেকে সারা জীবনের মতো চলে যায়, আর প্রিয়াঙ্কা তার শাশুড়ি আর বরের সঙ্গে সুখী থাকে। Thanks for watching.